দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সান কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রক্তদান ও করণীয়। আজ 14 জুন দর্শক, আজ বিশ্ব রক্তদাতা দিবস। যে মানুষরা মানুষদেরকে রক্ত দিয়ে অনেক ধরনের সাহায্য করে থাকেন, জীবন বাঁচিয়ে থাকেন, তাদেরকে উৎসর্গ করে আজকের এই দিনটা পালন করা হয়। এই বিষয়ে নিয়ে আজ আমার সাথে কথা বলবার জন্য সাথে আছেন ফিজিশিয়ান ও স্বাস্থ্য পরামর্শক ডাক্তার দিওয়ান ওয়াসিফ জালাল, কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম থেকে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। ডাক্তার দিওয়ান ওয়াসিফ জালাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সান কলে। থ্যাংক ইউ। আমিও আসলে খুবই কৃতজ্ঞ যে আমি এখানে আজকে এত সুন্দর একটি দিনে কিছু বলার সুযোগ পাচ্ছি আর কি। প্রথমে যেটা বললাম যে আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। যারা নিজের রক্ত দিয়ে মানবতাকে বাঁচিয়ে রাখে তাদেরকে উৎসর্গ করে আজকের দিনটা কিন্তু পালন করা হয়। তো প্রতি বছর আসলে কেন 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয় এবং এই বছরের প্রতিপাদ্যটা কি? আসলে রক্তের গ্রুপের যিনি আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনার, ওনার আজকে জন্মদিন। আচ্ছা, তার প্রতি কৃতজ্ঞতা একটা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা রক্তদাতা আছেন তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য এবং রক্তদানে উৎসাহিত করার জন্যই মূলত আজকের এই দিবসটি আমরা পালন করছি। আর এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গিভ এ ড্রপ অফ হিউম্যানিটি, গিভ ব্লাড, সেভ লাইভস। ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি, ড্রপ অফ হিউম্যানিটি, গিভ ব্লাড, সেভ লাইভস। তো মানবতা মানে মানবিক দিকটা, আমাদের মানবিক দিকটা প্রকাশ করা সবচেয়ে সহজ এবং আমি মনে করি যে মহান একটা পথ হচ্ছে রক্তদান করা। এবং একবার রক্ত দিয়ে খালি যে আমরা একজন মানুষকেই বাঁচাচ্ছি তা না, তার সাথে কিন্তু একটা পুরো পরিবারকে আমরা তাদের মানে সেভ করছি। কারণ একজন ব্যক্তির সাথে একজন পরিবারও কানেক্টেড। তো আসলে রক্ত দিন আর কি, এটা উৎসাহিত করার জন্য। এবং আজকের আয়োজনের মাধ্যমে আমাদের দর্শকদেরকে আমরা উৎসাহিত করতে চাই রক্তদান করবার জন্য। তবে রক্তদানের ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু বিবেচনার দিকে চলে আসে। অনেকে ভয় পেয়ে থাকেন যে আসলে রক্ত তিনি দিতে পারবেন কিনা, বা রক্ত দেবার জন্য স্বাস্থ্যগত যে দিকগুলো রয়েছে সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে তিনি ফিটনেস কতটুকু আছে, সব বিষয় কিন্তু থাকে। তো এই সকল বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই যে একজন সুস্থ মানুষ কতদিন পর পর রক্ত দিতে পারবেন এবং রক্তদানের জন্য কোনো ধরনের বয়সের সীমাবদ্ধতা আছে কিনা। মানে প্রথম যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে 18 বছর বয়স থেকে শুরু করে 60 বছর, এমনকি 65 ইয়ার্স, 65 বছর বয়সের যে কেউ যদি তার ফিটনেস থাকে তিনি রক্ত দিতে পারবেন। এটা একটা বিষয়। আর ফিটনেসের কিছু বিষয় আছে, যেমন ওজনের ক্ষেত্রে একজন পুরুষ হলে মিনিমাম 50 কেজি, একজন মহিলা হলে 45 কেজি। সাথে হেমোগ্লোবিনটা আমরা একটু দেখি যে তার হেমোগ্লোবিন লেভেলটা ঠিক আছে কিনা এবং কোনো ইনফেকশাস ডিজিজ নাই। এই জিনিসগুলো দেখলে মোটামুটি তিনি হি অর শি ইজ ফিট টু গিভ ব্লাড। এখানে একটা কথা যে পুরুষদের রক্তটা বেশি গ্রহণ করার ক্ষেত্রে আগ্রহ দেখা যায় রক্ত দানের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আসলে অনেক ক্ষেত্রে চিকিৎসকরাই বলে থাকেন যে হচ্ছে মহিলাদের রক্ত না দেওয়াই ভালো। তো এমন কোনো ভেদাভেদ আছে কিনা, চিকিৎসা বিজ্ঞান কি বলছে? এরকম কোনো ভেদাভেদ নেই। পুরুষরা রক্ত দিতে পারেন, মহিলারা রক্ত দিতে পারেন। তবে মহিলাদের কিছু কিছু সময় আমরা একটু বলি যে ওই সময়টা রক্ত দেওয়া থেকে বিরত থাকা ভালো, যেমন গর্ভাবস্থায়, ডিউরিং প্রেগনেন্সি এবং ডেলিভারি মানে জন্মদানের পরে স্বাভাবিকভাবে যে কয়দিন তিনি মানে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন ওই সময়টা। তাছাড়া কিছু যদি কোনো ইনফেকশাস ডিজিজ থাকে অ্যাজ ওয়েল এস, এটা পুরুষদের জন্য প্রযোজ্য। আর কিছু হরমোনাল থেরাপি করতে হয় কখনো কখনো, ওই সময়গুলো বাদ দিয়ে হ্যাঁ আমরা বলি যে ঠিক আছে আপনারা রক্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। এবার একটু চলে আসি যে অনেকের ধারণা রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যাবে, এবং এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি কতটুকু, যে রক্ত দান করলে কি শরীর দুর্বল হয়ে যায়? কোনো আসলে বৈজ্ঞানিক ভিত্তি নাই। কারণ কি 4 মাস, আমরা বলি 3 থেকে 4 মাস পরে একজন পুরুষের যেটাকে বলে উদ্বৃত্ত রক্ত থেকে যায় হচ্ছে প্রায় 1300 ml, এবং একজন মহিলার 800 ml রক্ত থেকে যায়। এটা কিন্তু ওয়েস্টেড হয়, কোনো কাজে লাগে না। এটা ওয়েস্টেড হয়। যদি রক্ত দিলাম তো দিলাম, নাহলে কাজে লাগে না। সেইখান থেকে মাত্র আমরা নিচ্ছি হচ্ছে 350 থেকে 450 ml, 7 থেকে 8% পুরোটা রক্তের
তার মানে আসলে কিন্তু আপনার রক্তের কোনো ঘাটতিই হচ্ছে না। আর যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে কারো ক্ষেত্রে খুব অল্প ব্যক্তিদের ক্ষেত্রে যে রক্ত দেওয়ার পরে একটু হয়তো হালকা মাথা একটু হালকা হালকা লাগতে পারে, একটু দুর্বল লাগতে পারে, সেটা কিন্তু উইদিন ফিউ মিনিটস অর আওয়ার্স এটা কিন্তু কমপ্লিটলি কারেক্টেড হয়ে যায়, আর সমস্যা থাকে না আর কি। ধরুন কেউ যদি রক্ত দিতে চায় সেক্ষেত্রে হচ্ছে আগে থেকে কোন বিষয়টা বিবেচনা করতে হবে যে একটা ইমার্জেন্সি ব্লাড দেওয়ার প্রয়োজন পড়েছে, তিনি হাসপাতালে ছুটে গিয়েছেন, তো উনি হচ্ছে কোন বিষয়গুলো বিবেচনা করে তারপরে হাসপাতালে রক্ত দিতে যাবেন? একটা হচ্ছে যে ইমার্জেন্সি, ইফ ইউ আর ফিট, ইউ নো দ্যাট ইউ আর ফিট, আপনি সুস্থ আছেন, আপনি জানেন, তো ওখানে গেলে আপনাকে যখন রক্তটা আপনার শরীর থেকে নিয়ে তো আরেকজনকে দিবে, তো তখন একটা স্ক্রিনিং করি আমরা। WHO বেসিক 5টা স্ক্রিনিং আছে, ওটা তো করা হবেই। তাছাড়া আপনার ব্লাড প্রেশার দেখা হবে, আপনার ওজনটা দেখা হবে, এবং আপনার কোনো রোগ নাই ধরেন, আপনি কিন্তু রক্ত দিতে পারবেন ইন কেস অফ ইমার্জেন্সি। আর রেগুলার যদি রক্ত দেওয়ার প্রশ্ন আসে, যে রেগুলার রক্ত দেওয়া, তখন জাস্ট একটু বিশ্রামের কথা বলি আমরা রক্ত দেওয়ার আগে, একটু ফ্লুইড ইনটেক মানে পানি টানি একটু খেতে বলি, আর হচ্ছে যে আপনার মানে একটা বিশ্রামে থাকা আর কি। এছাড়া যদি কোনো রোগ না থাকে, যে কেউ রক্ত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যদি কোনো রোগ না থাকে তবে কিছু বদ অভ্যাস তো থাকতে পারে, সেই বদ অভ্যাসগুলোর মধ্যে একটা হয় ধূমপান। জি, ধূমপান যারা করে থাকে তারা কি ব্লাড দিতে পারবেন? ধূমপান যারা করে থাকেন তারা রক্ত দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। তবে আমরা বলি যে রক্ত দেবার পরে হ্যাঁ একটু বিরত থাকতে বলি আর কি আমরা। তবে স্বাভাবিকভাবেই অ্যাজ এ ফিজিশিয়ান আমি সবসময় বলবো যে ধূমপান থেকে বিরত থাকুন। তবে যিনি রক্তটা নেবেন, ধূমপায়ী যে আছেন, তার রক্তটা যিনি গ্রহণ করবেন, তার কি কোনো ধরনের স্বাস্থ্যগত কোনো অসুবিধা বা ঝুঁকি থাকতে পারে? না, ওরকম কোনো স্বাস্থ্যগত ঝুঁকি থাকবে না। যদি মানে ধূমপান করে থাকেন এমন কেউ রক্ত দেন, তার রক্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু বড় কোনো স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নাই, যদি আদার কোনো ব্যাড হ্যাবিট তার মধ্যে না থাকে আর কি, কোনো অসুবিধা হবে। আচ্ছা, আমরা এবার একটু চলে আসতে চাই যে কোন কোন রোগী সবচেয়ে বেশি রক্তের উপর নির্ভরশীল। তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, সরাসরি দর্শকের প্রশ্নটাকে নিয়ে তারপর আলোচনায় ফিরবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল, সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে, সুন্দরবনের পাশ থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি আমি করুন। বিষয়টা একটু জানার আছে, সেটা হচ্ছে একই পরিবারের ভাই বোনের রক্ত দিতে পারবে কিনা, এটা নিয়ে আমরা অনেক কেস হয়েছে। আমি প্রজন্ম রক্তদান সংস্থার পরিচালক। জি, আচ্ছা, একই পরিবারের ভাই বোনের রক্ত এটা দিতে কোনো সমস্যা নেই আসলে। যেটা নিয়ে আমরা একটু চিন্তিত হয়ে যাই যে বিয়ের ক্ষেত্রে, হ্যাঁ বিয়ের ক্ষেত্রে যেন ব্লাড গ্রুপিংটা একটু চেক করে নেওয়া হয়, কারণ আমরা জানি যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার থাকে, তাছাড়াও কিছু ব্লাড গ্রুপিং যদি মিসম্যাচ হয় তাতে পরবর্তীতে সন্তানদের সমস্যা হয়ে থাকে। ইন কেস অফ ইমার্জেন্সি ডেফিনেটলি ভাই বোনের রক্ত দিতে এটা কোনো সমস্যা নেই। কোন রোগীগুলো রক্তদানের জন্য সবচেয়ে বেশি নির্ভরশীল? এবং থ্যালাসেমিয়া রোগী আমরা তো সবাই জানি যে যাদের হচ্ছে থ্যালাসেমিয়া রোগটা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রক্তদানের গুরুত্বটা অনেক বেশি। তাছাড়া আর কোন কোন রোগী আছে সেটাও একটু জানতে চাই। প্রথমত থ্যালাসেমিয়ার কথা যেটা বললেন, যে ওনাদের আসলে এভরি 14 ডেজই দেখা যায় রক্তের দরকার পড়ে ফ্রিকোয়েন্টলি। তাছাড়া আপনার ডায়ালাসিস হচ্ছে, সিকিডির পেশেন্ট মানে ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে বলি, তাদের ডায়ালাসিস সময় লাগতে পারে। আপনার একটা বড় কোনো আরটিএ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আপনার লাগতে পারে রক্ত। আপনার কিছু গাইনোকোলজিক্যাল কেস আছে, যেমন ধরুন একটোপিক প্রেগনেন্সি, যেটাতে ইন্টারনাল ব্লিডিং হওয়ার রিস্ক আছে, তাদের কিন্তু খুব ইমার্জেন্সি রক্তের প্রয়োজন হতে পারে। ডেলিভারির সময় লাগতে পারে সাডেনলি রক্ত। কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের ক্ষেত্রে আমরা রক্তের প্রয়োজন পড়ে। তাছাড়াও আপনার বড় কিছু অপারেশন আছে যেগুলোতে আপনার রক্তের প্রয়োজন পড়তে পারে। হেমোফিলিয়া আছে, সেখানে রক্তের প্রয়োজন হতে পারে। এমন আরও অনেক মানে মেডিকেল কন্ডিশন আছে যেখানে আপনার আমাদের কিন্তু রক্ত লাগে। আচ্ছা, আমরা একটু থ্যালাসেমিয়া রোগীদেরকে নিয়ে কথা বলতে চাই, যেহেতু 14 দিন পর পরে কিন্তু তাদের রক্তের প্রয়োজন হয়ে থাকে। তবে এখানে একটা কথা আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে রক্তের গ্রুপিং নিয়ে এখানে আমাদের দেশে যেটা প্রচলিত নিয়ম আছে যে যদি কারো এ পজিটিভ রক্ত থাকে তাকে এ পজিটিভ রক্তটাই দেওয়া হয়ে থাকে। তবে বিদেশে কিন্তু হচ্ছে তারা একটু এ পজিটিভ গ্রুপের রক্ত যদি অন্য ধরনের যে ব্লাডগুলো রয়েছে যার সাথে ফ্যাক্টরগুলো ম্যাচ হয় সেটাও কিন্তু দেয়। তবে সেই প্র্যাকটিসটা কিন্তু আমাদের বাংলাদেশে নেই। আর সেটি কেন? সেটার একটা কারণ হচ্ছে এটা এক ধরনের ভয়ও কাজ করে আসলে আমাদের মধ্যে। কারণ যেটা হয় যে আপনার যেটাকে আমরা বলেছি হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন যেটা হয়, যদি ভুল রক্ত মানে যে ভয়টা কাজ করে যে একটা ভুল গ্রুপের রক্ত ঢুকে গেল, হ্যাঁ কারো এ পজিটিভ কিন্তু তাকে কোনো কারণে বি পজিটিভ বা মানে পজিটিভ গ্রুপের এগুলো দেওয়া হলো, যার ফলে যে এই রিস্কটা আছে, এই ভয়টা কিন্তু আমাদের কাজে করে। এবং এটা কিছু ক্ষেত্রে ভ্যালিডও। আমাদের যদি ওরকম সাপোর্ট আমরা দিতে না পারি তখন দেখা যায় কিন্তু পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। যেই কারণে এটা একটা আসলে আমরা মনে করি যে এখনো এটার সাহসটা আমরা করছি না এবং এই প্র্যাকটিসটাও আসলে নেই। আপনি আমাদের রক্তদাতা যারা রয়েছেন বা যারা রক্ত দিতে উৎসাহী তাদের জন্য কি বলবেন, যে হচ্ছে আসলে যারা থ্যালাসেমিয়া রোগীদেরকে 14 দিন পর পর রক্ত দিতে হয়, সেই ক্ষেত্রে তো তাদের রক্তের যোগানটাও হচ্ছে অনেক কষ্ট হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আপনি তাদের উৎসাহিত করবার জন্য কি বলতে চান? আসলে আমার একটাই কথা, আমাদের কিন্তু রক্ত তৈরির আলাদা কোনো কারখানা নেই, আমাদের শরীরটাই কারখানা।
এখান থেকে রক্ত উৎপাদন হয়। সুতরাং যাদের নিয়মিত রক্ত লাগে, বিশেষ করে যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট, তারা কিন্তু কমপ্লিটলি আমাদের উপর নির্ভরশীল। সুতরাং আমার এটাই মানে মানে আমি বলতে চাই যে আসলে নিয়মিত রক্ত দিবেন, বিশেষ করে যারা এখন 19 ইয়ার্স, 18 ক্রস করে 19-এ পড়েছেন। আপনাদের জন্য মানে এর থেকে ভালো কোনো কাজই হতে পারে না যে প্রথম 19 বার্থডেতে আপনারা রক্ত দিয়ে আপনার পরবর্তী জীবনের অংশটা শুরু করতে পারেন। আচ্ছা, খুব চমৎকার করে কিন্তু আমাদের তরুণ যারা রয়েছে বিশেষ করে তাদেরকে উৎসাহিত করে বললেন যে রক্ত দিন, রক্ত দিয়েই কিন্তু হচ্ছে আমরা মানবতাকে বাঁচিয়ে রাখতে পারবো। আমরা এবার একটু চলে আসতে চাই যে রক্ত দানের পরপরই কিন্তু হচ্ছে কিছু রোগীদের কিন্তু একটু শারীরিক দুর্বলতা অনেক সময় লেগে থাকে। সেই ক্ষেত্রে আসলে খাওয়া দাওয়ার একটা বিষয় আছে যে কি খাবেন ঠিক রক্ত দেওয়ার পরে পরে। এক কথা হচ্ছে রক্ত দেবার পরে আমরা অনেকেই ভুলটা করি, রক্ত দেবার পরে কিন্তু আমরা উঠে হাঁটাহাঁটি শুরু করি। এটা না করে টেক রেস্ট ফর 10 to 15 মিনিটস। আর খাবার দাবার স্পেশাল কোনো খাবার দাবার নাই, আপনি জাস্ট আমাদের যে রক্তের ফ্লুইড অংশটা, তরল অংশটা 2 দিনের মধ্যে কিন্তু রিকভারি হয়ে যায়, ঠিক আছে? আর যেগুলো পার্টিকেল আছে এগুলো 2-3 সপ্তাহ লাগে, এগুলো রিকভার হয়ে যাবে। যেটা করব আমরা যে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটু ফ্লুইড ইনটেকটা বাড়ানো, অর্থাৎ জুস, পানি, ডাবের পানি, এগুলো একটু বেশি বেশি করে 2টা দিন খাবার। আর নর্মালি যা খাওয়া দাওয়া করি পুষ্টিকর খাবার আমরা খেতে পারি, মানে স্পেশাল কোনো খাবারের আসলে এখানে কিছু নাই। নিরাপদ রক্তদান নিশ্চিত করতে আমাদের কি করণীয়? নিরাপদ রক্তদান নিশ্চিত করতে প্রথম যেটা আমরা চাই না যে আমরা স্বাভাবিকভাবেই আমি চাবো না যে আমার রিলেটিভ কোনো পেশাগত রক্তদাতা যিনি টাকার বিনিময়ে রক্ত দেন তার কাছে রক্ত নিতে। আমরা সবসময় চাবো যে এমন কারো কাছ থেকে যারা পরিচিত মণ্ডলের মধ্যে এবং যারা স্বইচ্ছায়, এই জন্যই স্বেচ্ছা রক্তদাতা আমরা বলছি, যারা স্বেচ্ছা রক্তটা দেন। তো আমরা প্রথমে যেটা করতে পারি আমি মনে করি যে একটা সবসময় একটা ওই যে হেল্পলাইনের সাথে কানেক্টেড থাকা, যারা রক্ত দিচ্ছে এমন কোনো প্রতিষ্ঠান, ভালো যে বাংলাদেশে যেগুলো নাম করা প্রতিষ্ঠান আছে তার মধ্যে সন্ধানী আছে, কোয়ান্টাম রক্ত সেবা কেন্দ্র আছে, এদের হেল্পলাইনের নাম্বারটা সবসময় আমাদের কাছে রাখা, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে আমাদের যে বেসিক টেস্টগুলো ওরা করে নিবে। তাছাড়াও একটা মানে নিয়মিত একটা আমাদের নিজের স্বাস্থ্যের দিকে যদি ক্রস ম্যাচিং একটা করার বিষয় থাকে, এটা ওরা করে নিবে। রক্ত দেওয়ার আগে একটা ভালো প্রতিষ্ঠান সবসময় এটা করে নিবে। এবং গাইড ফলো করা, যিনি রক্ত গ্রহণ করবেন, যে টেকনিশিয়ান থাকবেন, তিনি যা যা বলে এটা একটু মেনে চলা। আর তেমন কিছুই না, খুব সিম্পল একটা বিষয়, আসলে খুব সহজ জিনিস এটা। আচ্ছা, 120 দিন পর পর কিন্তু রক্ত দেওয়া যায়, আপনি যেটা বললেন যে 4 মাস অন্তর অন্তর কিন্তু রক্ত দেওয়া যাবে। তো কোনো ব্যক্তি যদি হচ্ছে 4 মাস পর পর প্রতিনিয়ত রক্ত দিয়ে যাচ্ছে, বিশেষ করে আপনি যেটা একটু আগে বললেন যে থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে কিন্তু আসলে রক্ত দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তেমন কোনো ব্যক্তি যে 4 মাস পর পরই তিনি রক্ত দেন, এতে কি কোনো ক্ষতি হতে পারে? কোনো ক্ষতি হবে না যদি হচ্ছে প্রতিবারই রক্ত দেওয়া, কোনো ক্ষতি হবে না। কারণ 4 মাস পর পর মানে যে গ্যাপটা পড়বে, একবার দিলাম তার 4 মাস পরে আই উইল বি ফুললি রিফিলড, মানে এটা রিফিল হয়ে যাবে আর কি। মানে আপনার যা চাহিদা 4 মাস পরে, যেটা কিছুক্ষণ আগে বললাম যে পুরুষদের ক্ষেত্রে 1300 ml নষ্ট হবে, মহিলাদের ক্ষেত্রে 800 ml নষ্ট হবে যদি রক্ত না দিই, বরং রক্তটা নষ্ট হবে। ফলে একবার দিলাম, 4 মাস পরে আবার আমি যেন রক্তটা নষ্ট না হয়, কাজে লেগে যায়, এই রক্তটা আমি দিয়ে দিতে পারি। এবং নেয় মাত্র 350 থেকে 450 ml। কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম কিভাবে সারা দেশে রক্তদাতা এবং রোগীদের সংযুক্ত করছে? একটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট আমাদের যেটা স্বেচ্ছা রক্তদাতাদের যে নেটওয়ার্কটা কিন্তু আমাদের আছে। যেটা হয় যে আমাদের একটা ডাটাবেস থাকে, সেখানে সব স্বেচ্ছা রক্তদাতাদের নাম ওখানে আপনার মানে ইনক্লুড করা আছে। যখন দরকার সারা বাংলাদেশ জুড়ে যখন দরকার হয়, যে সমস্যাটা হয় যে যখন রক্তের প্রয়োজন পড়ে তখন একটা রিলায়েবল সোর্স থেকে ব্লাডটা পাওয়া। ফলে আমাদের যেহেতু ডাটাবেস আছে, আমরা কিন্তু সহজেই ফোন কলের মাধ্যমে তাকে আহ্বান করতে পারছি যে আমার এই গ্রুপের রক্ত দরকার, আপনি এসে একটু কাইন্ডলি। তবে ডাক্তার দেওয়ান, নেগেটিভ গ্রুপের রক্ত পেতে কিন্তু রোগীদের অনেকটাই হচ্ছে ঝামেলায় পড়তে হয়, যেহেতু নেগেটিভ গ্রুপের যে রক্তদাতা সহজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনাদের কোয়ান্টাম ফাউন্ডেশনের কোনো রকমের কার্যক্রম আছে কিনা, বা যে রোগীদের নেগেটিভ রক্ত লাগবে সেক্ষেত্রে তারা কি করতে পারেন, এই বিষয়ে আপনি কি পরামর্শ দেবেন? মানে ওই যে ডাটাবেস আছে আমাদের ওখানে জানা আছে যে কাদের এই নেগেটিভ রক্ত। ফলে কি হয় যে কুইক কানেকশনটা করার জন্য আর কি, দ্রুত কানেক্ট করার জন্য এই সুবিধাটা আমরা পাচ্ছি। এবং যেহেতু এটা খুব একটা আধুনিক ল্যাব, ফলে আমরা কিন্তু এটা মানে যেটাকে বলে রক্ত প্রিজার্ভ করার খুব ভালো ব্যবস্থা আছে আর কি। আচ্ছা, যে রক্ত প্রিজার্ভড যে রক্তটা, সেটা আবার অনেকে নিতে চান না। আপনি জানেন কিনা যে দেখা যায় যে সবাই সবসময় মানে বিশেষ করে রোগীদের ক্ষেত্রে দেখা যায় তারা চায় যে একেবারে নতুন রক্ত, ফ্রেশ ব্লাড যাতে হচ্ছে পাওয়া যায়, সেই বিষয়ে তারা একটু বেশি
প্রকাশ করে থাকেন। আচ্ছা, এবার একটু জানতে চাইছি যে রক্তদানের ক্ষেত্রে যে স্বেচ্ছায় রক্তদান যে সংস্কৃতি, এই ব্যাপারটা গড়ে তুলতে ব্যক্তি, পরিবার এবং সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তাদের কি ভূমিকা থাকতে পারে, যেমনটা আপনাদের আছে? জি জি জি, প্রথমেই পরিবারের কথা বলি। আমি আমার সন্তানকে বলবো যে ইউ আর 19, গিভ ব্লাড। এর থেকে মানে তার যে একটা শিক্ষা, যে মানবিক একটা কাজ, সুতরাং এটা আমার পারিবারিক লেভেলে এই কাজটা আমরা করতে পারি। আর সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তো অবশ্যই এটা অ্যাওয়ারনেস। আমি অনুরোধ করব যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান যারা আছে তাদের অন্যান্য মানে তাদের যে এমন মানে রক্তে ইনভলভ হতে হবে এমন কোনো কথা নেই, তারা যেন এই রক্ত দেওয়ার ব্যাপারটা উদ্বুদ্ধ করে। কারণ আসলে রক্তের প্রয়োজন আমাদের, এবং যখন ইমার্জেন্সিটা তৈরি হয় তখন বোঝা যায় যে এটার ল্যাকিংস কতটা মানে সংকটের কারণ হতে পারে। তাই ওনারা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারে, উৎসাহিত করতে পারে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে উৎসাহিত করতে পারে রক্তদানের জন্য। নিজের বাসা থেকে কিন্তু, এবং যাদের খুব রক্তের প্রয়োজন হয়ে থাকে তারা কিন্তু কোয়ান্টামের সাথে যোগাযোগ করতে পারে। যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা সহজে ডেটাবেস থেকে সেই রক্তটা আপনারা জোগাড় করে দিচ্ছেন। আচ্ছা, এবার একটু চলে আসি জরুরি মুহূর্তে, বিশেষ করে যখন একটা ক্রিটিক্যাল কোন ধরনের দুর্ঘটনা ঘটে তখন কিন্তু রক্তের জন্য অনেক বেশি ছোটাছুটি করতে আমরা দেখি। তো সেই মুহূর্তে আসলে সাধারণ মানুষ কিভাবে দ্রুত রক্তদাতাকে খুঁজে পেতে পারেন, এবং সেই ক্ষেত্রে কোয়ান্টামের কোনো ধরনের কার্যক্রম আছে কিনা, কোনো ধরনের আছে কিনা, স্টেপ আছে কিনা এখানে? আমি যেটা প্রথমেই বলেছিলাম যে এটা লাইক আমরা একটা মানে যেটাকে বলে যে এই ফায়ার, আগুন লাগলে যেরকম আমরা একটা ইমার্জেন্সি ফোন কিন্তু সবার কাছে রাখি, যে আমরা যেন ফোন দিয়ে চট করে বলতে পারি ওদেরকে এসে আগুন নেভানোর জন্য, বা আমরা একটা থানার নাম্বার রাখি। সেরকমভাবে কিন্তু আমরা কি করতে পারি, যে যেটা পরিচিত রিলায়েবল যে সংগঠনগুলো আছে যারা রক্ত দেয় তাদের হেল্পলাইনের নাম্বারটা আমরা রেখে দিতে পারি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দ্রুত ফোন দিতে পারি যে আমার এখন রক্তের প্রয়োজন। এবং যেহেতু কোয়ান্টামের বিশেষ করে এটা কিন্তু বাংলাদেশ ওয়াইড একটা নেটওয়ার্ক আছে, ওদেরকে আমরা হেল্পলাইনের নাম্বারটা রেখে দিতে পারি, এবং ফোন দিলেই দেখা যাচ্ছে যে নিজে যদি স্টোরে থাকে তো দিলই, না হলে আমরা ডোনারকে ডেকে নিয়ে এসে হয়তো রক্ত দিতে পারলাম। এই সুবিধাটা আমরা দিচ্ছি। তাছাড়াও বিভিন্ন হাসপাতালে কিন্তু ব্লাড ব্যাংক আছে, ওদের সাথে একটা যোগাযোগ করা। তাছাড়া কিছু সামাজিক মানে মাধ্যমে মানে কিছু গ্রুপ আছে যারা এই রক্ত দিতে ডোনারদের মানে একত্র করতেও তারা হেল্প করে, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি এই ক্ষেত্রে। আচ্ছা, প্রথমবার যারা রক্তদান করতে আগ্রহী তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যেটা হয় যে নির্বিঘ্নে সৎ সাহস নিয়ে রক্ত দিন, ভয়ের কোনো কারণ নাই। যেটা হয় যে অনেকে ভয় পায় যে রক্ত দিব কিনা, কোনো ভয়ের কারণ নাই। দ্বিতীয় কথা, একটা জিনিস খেয়াল রাখবেন যে রক্ত দিয়ে যে খালি যার রক্তের প্রয়োজন তার উপর উপকার করছেন তা কিন্তু না। আপনি রক্ত দিলে আপনার নিজের হার্ট ভালো থাকবে, লিভার ভালো থাকবে, আপনার স্কিনের এজিং প্রসেস পর্যন্ত কমে যায়। কারণ যেটা হচ্ছে যখন অক্সিডেশন হয়, অক্সিডেটিভ রিয়াকশন হয়, আয়রন কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে। আমরা যারা রক্ত দিচ্ছি না, এক্সট্রা আয়রন কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো না, বডিটাকে ডিটক্স করছে বডিটাকে। হ্যাঁ, এবং আপনার লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, ইনফ্লামেশন কম হবে, কারণ মাইক্রো ইনফ্লামেশন হয় কিন্তু আমাদের বডিতে, যেটাও আবার কিন্তু মানে দ্রুত এজিংয়ে মানে হেল্প করে। এটাও কিন্তু প্রিভেন্ট হচ্ছে। অর্থাৎ রক্তদাতা হিসেবে আপনি যে শুধু যাকে রক্ত দিচ্ছেন তার উপকার করছেন তা না, আপনি নিজে হাইলি বেনিফিটেড হচ্ছেন, উপকৃত হচ্ছেন। সুতরাং নির্বিঘ্নে রক্ত দিন, এটাই আর কি। আচ্ছা, আমাদের যে কলেজের যে তরুণ কিশোর কিশোরীরা রয়েছেন, বা যারা হচ্ছে প্রথমে এখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে রয়েছেন, তারা কিন্তু 18 থেকে 19 বছরে পদার্পণ করেছেন। তাদের ক্ষেত্রে কিন্তু তারা নিজের বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন আমরা অনেক বিশ্ববিদ্যালয়ে দেখি যে নিজেরাই কিন্তু কার্যক্রম তৈরি করেছেন। এখন ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে একটা গ্রুপ তৈরি করে প্রত্যেকে নিজের নাম্বারটা দিয়ে সেখানে ব্লাড গ্রুপটা কিন্তু লিখে ফেলছেন। এতে করে যখন কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটে তাদেরকে কিন্তু আমরা এগিয়ে আসতে দেখছি। এবং যেটা আসলে আমাদেরকে এই যে আমাদের রক্তদানের জন্য যে আজ রক্তদাতা দিবস আমরা পালন করছি, তাদের জন্য কিন্তু দিনটাকে উৎসর্গ করা, তারাই মূলত হচ্ছে আমাদের জন্য এই দিনটাতে আমরা তাদেরকে হচ্ছে বলতে পারি যে আমরা সেই রক্তদাতাদেরকে সেলিব্রেট করছি, যে সম্মান করছি। এবং আশা করছি ভবিষ্যতেও যাতে হচ্ছে এই কার্যক্রমগুলো কোয়ান্টাম ফাউন্ডেশন যেমন চালিয়ে যাচ্ছে, দেশের অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে বা সংস্থানগুলো রয়েছে তারাও যাতে এই কার্যক্রমটা চালিয়ে যাবেন, বিশেষ করে আমাদের তরুণরা। আপনার কাছে একদম ছোট্ট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, খুব সংক্ষেপে কি বলবেন? মানে আজকের প্রতিপাদ্য বিষয়ের সাথেই মিল রেখে বলতে চাই যে এক ফোঁটা রক্ত মানে দিয়ে আপনি আপনার মানবিক দিকটা প্রকাশ, এক ফোঁটা বলতে বলা হচ্ছে যেটা প্রতিপাদ্য, যে রক্ত দিন। আপনার মানবিকতার প্রথম প্রকাশ হতে পারে আপনি যদি সুস্থ হয়ে থাকেন, ফিট হয়ে থাকেন, আপনি রক্ত দিন। রক্ত দেওয়ার মধ্য দিয়ে আপনার মানবিকতার প্রথম পদক্ষেপটা হোক, এটাই আর কি আমার। দর্শক, এই কথা আমিও বলতে চাই, ওয়ান ড্রপ ফর হিউম্যানিটি, গিভ ব্লাড অ্যান্ড সেভ লাইফ। এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।